ওইটাকে বলা হয় জিন্দা পাথর। হচ্ছে কোষ্টি পাথর। শাহ নিয়ামত উল্লাহর মাজার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তাহাখানা কমপ্লেক্সে অবস্থিত হযরত শাহ নিয়ামতুল্লাহর মাজার মুঘল স্থাপত্যের একটি প্রাচীন নিদর্শন হিসাবে সুপরিচিত। ষোড়শ শতাব্দীর স্বনামধন্য সাধকের মধ্যে হযরত শাহ সৈয়দ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাই অন্যতম। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর এবং একাধারে পুরুষানুক্রমিক ওলি, আলেম ও আধ্যাত্মিক গুরু ছিলেন। সুলতান শাহ সুজার রাজত্বকালে তিনি দিল্লির করনিয়া থেকে বিভিন্ন স্থান ভ্রমণ করে ফিরোজপুরের রাজমহলে উপস্থিত হন। বঙ্গ সুলতান শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ফিরোজপুরের গৌড়ের উপকণ্ঠে স্থায়ীভাবে আস্তানাগিরে দীর্ঘ ৩৩ বছর সুনামের সাথে ইসলাম প্রচার করেন। 1075 মতান্তরে 1080 হিজরি সনে মারা যাওয়ার পর তাকে এই স্থানে সমাধিস্থ করা হয়। তাহাখানা থেকে 30 থেকে 35 মিটার উত্তরে মসজিদের প্রাচীর বেষ্টিত শাহ নিয়ামত উল্লাহর সমাধি উঁচু ভিটের ওপর দণ্ডায়মান এক গম্বুজ বিশিষ্ট ইমারত। বৃক্ষ এ ইটের প্রাচীর ঘেরা বর্গাকার নকশাকৃত এই সমাধির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 49 ফুট। সমাধির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে 3টি করে মোট 12টি খিলান পথ রয়েছে। সেই জন্য এ মাজার শরীফকে 12 দুয়ারি বলা হয়ে থাকে। সমাধির মূল কক্ষের চারিদিকে প্রশস্ত বারান্দা বিভিন্ন ফুল পাতার গাছ দিয়ে সুশোভিত করা হয়েছে। ধারণা করা হয় সমাধি প্রাঙ্গণে হযরত শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাই এর খাদেম ও পরিবারের সদস্যদের সমাধি রয়েছে। হযরত শাহ নিয়ামতুল্লাহর জন্ম ও মৃত্যুর দিন হিসাবে প্রতি বছরের পহেলা মহরম এ মাজারে ওরস পালন করা হয়। জনশ্রুতি আছে, ভাদ্র মাসের শেষ শুক্রবার ইসলাম প্রচারের জন্য হযরত শাহ নিয়ামত উল্লাহ সর্বপ্রথম গৌর নগরীতে পদার্পণ করেন। সে কারণে ভাদ্র মাসের শেষ শুক্রবার ফজিলতময় দিন হিসাবে একটি ভিন্ন ধর্মী ওরস আয়োজন করা হয়ে থাকে। বৃহস্পতিবার আসরের পর সারা রাত ব্যাপী জিকির, শুক্রবার বাদ জুম্মা হযরতের মাজারে পীর সাহেবের বংশধর কর্তৃক প্রাপ্ত গিলাপ পরানো ও সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী সমাবেত হন এই মহান সাধকের মাজারে। শাহ নিয়ামতুল্লাহ সাহেব মাজারের ভেতর, মাজারের প্রবেশ পথ এখানে দুইটা পাথর দেওয়া আছে। এটা কিন্তু গোটা এবং একটা দেখুন, এটা কিন্তু ভাঙা। মাজার কমপ্লেক্সে প্রবেশের পরে ডান হাতে অনেকগুলো কবর আছে এবং বাম হাতে অনেকগুলো কবর আছে। আমরা আছি শাহ নিয়ামতুল্লাহ সাহেবের মাজার কমপ্লেক্সের ভেতরে। অনেকগুলো মাজার আছে, সেই মাজারে অনেকগুলা কবর আছে। সেই কবরের এখানে, যার ভিতরে দেখুন কে শুয়ে আছে তার কিন্তু কোনো নাম ফলক নেই। আর এই জায়গাতে মজার বিষয় হচ্ছে একটা, এখানে দেখুন 1টা 2টা 3টা, ওইখানে একটা ছিল 4টা, কিন্তু ওইখানের পিলারটা নাই কেন জানে না। এবং এই পিলারগুলোর ভিতরে কোনো কিছু পরিবর্তন লক্ষণ করছেন। এই পিলার এবং এই পিলার একই, কিন্তু ওই পাশের পিলারটা দেখুন কালার কিন্তু একটু আলাদা। ওইটাকে বলা হয় জিন্দা পাথর। এখন কেন জিন্দা পাথর বলে জানি না। এই পাথরটাকে বলে জিন্দা পাথর। কিন্তু আমার যতটুকু ধারণা এবং অনেক ঐতিহাসিক জায়গায় যেহেতু গিয়েছি সেহেতু বুঝছি, ওই সকল পাথরগুলোর চাইতে কিন্তু এই পাথরটা হচ্ছে অনেক দামি পাথর। এটা হচ্ছে কোষ্টি পাথর, যার কারণে এরকম কালার হয়ে আছে। এবং এটা কিন্তু একটু বড় হয়নি, কিন্তু যেহেতু এটার কালার আলাদা এবং ওইগুলোর চাইতে এই পাথরটা কিন্তু একটু বড়, যার কারণে এটাকে বলা হয় জিন্দা পাথর। ফুল দেখুন। তাহাখানা কমপ্লেক্সটা একটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে এই কমপ্লেক্সের, এই যে দেখুন কাঠবিড়ালি, এই কমপ্লেক্সটাকে এমনভাবে
ফুলে ফুলে সাজিয়ে রাখানো হয়েছে, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এবং আমরা আছি এখন সেই তাহাখানা কমপ্লেক্সের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই তাহাখানা কমপ্লেক্স, এবং আমি সেই কমপ্লেক্সের ভিতরে যে ফুল বাগান আছে সেই ফুল বাগানের ভিতরে আসছে। অনেক পর্যটক আছে এখানে ঘুরতে। এখন আমরা এই তাহাখানা কমপ্লেক্সের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে ফুলের বাগান। এবং সামনের দিকে দেখুন, এই যে সামনে অনেকগুলো গাছ আছে। গাছগুলা কি গাছ সেটা জানি না, কিন্তু এই গাছগুলো দেখুন। এবং এই কমপ্লেক্সের ভিতরে অনেকগুলাই পাথর দেখতে পাচ্ছি, সেই পাথরগুলো আপনাকে এখন দেখাবো আপনাদেরকে। এই দেখুন পাথর। দেখুন তাহাখানা কমপ্লেক্স। এই সামনে মসজিদ আর এই যে সালামতুল্লাহ কমপ্লেক্স। এখন আমরা এই তাহাখানা থেকে চলে যাচ্ছি, আপনার সাথে দেখা হবে দরজবাড়ি মসজিদ এবং দরজবাড়ি মাদ্রাসার ওখানে গিয়ে। এখন চলে যাব এই তাহাখানা কমপ্লেক্স থেকে, তারপরে এখান থেকে যাব দরজবাড়ি মসজিদ এবং দরজবাড়ি মাদ্রাসা বা 40 ঘর যেটাকে বলে। অনেকে বলে দরজবাড়ি মসজিদ, আবার মাদ্রাসা, আবার অনেকে বলে দরজবাড়ি বিশ্ববিদ্যালয়, যেটা মুসলিমদের জন্য বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। এবং এই তাহাখানা কমপ্লেক্স থেকে বেরিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখুন কত শত পাথর পড়ে আছে। এখানে হয়তো বা কোনো প্রাসাদ ছিল, তারই অংশ বিশেষ এখানে পড়ে আছে। আর এই যে তাহাখানা কমপ্লেক্স, এখান থেকে এখন আমরা চলে যাব। এখান থেকে গিয়ে এই বাগানের ভিতরে একটা কবর আছে, কবরটা আপনাদেরকে দেখাবো, তারপরে এখান থেকে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাটা যে ঐতিহাসিকভাবে কতটি গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে এখন দেখাবো। এই জায়গাতে যে কোনো বাগানের ভিতরে গেলে দেখতে পাবেন যে অনেকগুলো পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ভিতরে দেখুন, এই যে দেখুন পাথর, এই যে পাথর। এখানে এখন কোনো প্রাসাদ ছিল কি না জানি না, তবে থাকতেও পারে, তা না হলে এতগুলো পাথর কোথা থেকে এলো। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে দেখুন সজনে ডাঁটার গাছে কি দিয়ে রেখেছে, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে। এই যে দেখুন পাথরের উপরে। এবং সামনে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো।
এই জায়গাতে যে কি ছিল বা কার কবর ছিল সেটা কোনো নাম ফলক নেই বা কোনো কিছু নেই, বা হয়তো বা কোনো পীর বুজুর্গের কবর হতে পারে। এই যে দেখুন, দেখুন এখানে পাথরগুলো দেখুন। একটা জিনিস ভেবে দেখেন, এই জায়গাটাতে যদি কোনো ধর্নাঢ্য ব্যক্তি নাই থাকতো তাহলে কোনো সাধারণ মানুষের পক্ষে তো এভাবে করে কবর বাঁধানো সম্ভব না। এবং দেখুন এখানে হয়তো বা কোনো একটা ছোট্ট কিছু ছিল, যে দেখুন পিলার দেখুন, চার কোণে চারটে পিলার এবং মাঝখানে একটি কবরের মতো হয়ে আছে। এর আগে যখন এসেছিলাম তখন অনেকটা উঁচু ছিল, এখন দেখছি ঝোপঝাড়ে ভরে গেছে এবং অনেক নিচু লাগছে। আর এই যে দেখুন বাগানের ভিতরে এইরকম জায়গাতে ইট, এই ইটগুলোকে বলা হয় গৌরীয় ইট। আর এই বাগানের ভিতরে যেদিকে দেখছি সব দিকে শুধু এই গৌরীয় ইটগুলো পড়ে আছে, বিভিন্ন জায়গার ধ্বংসাবশেষের অংশগুলো দেখতে পাচ্ছি। এই যে দেখুন এখানে এখানে পড়ে আছে, এবং এই দিকে দেখুন এই দিকে পাথরের একটা অংশ পড়ে আছে। হয়তোবা এটা অনেক দূর এরিয়া নিয়ে অনেক কিছু একটা ছিল। এবং আপনাদেরকে দেখায় এই জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব কত দেখুন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাথর, এবং এই পাথরগুলোর আবার একটা জিনিস দেখুন, এই আশেপাশে কোনো পাহাড় নেই, তাহলে এই পাথরগুলো নিয়ে আসা হয়েছিল কিভাবে করে বা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। এবং দেখুন এই যে একটি বাঁশেরই বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের ভিতরে দেখুন যে পাথর, এই দিকে দেখুন এই যে পাথরের খণ্ড বসেছে। এগুলো দেখে কি বলবেন? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য পাথর। এ থেকে অনুমান করতে পারি হয়তো বা এখানে এক সময় আমরা ওইদিকে যেটা দেখতে পাচ্ছি তাহাখানা কমপ্লেক্স, তারপরে তাহাখানা মসজিদ এবং শাহনে মুর্তজার মাজার, এগুলো ছাড়াও হয়তো বা এখানে বড় কোনো ধরনের ইমারত ছিল। তা না হলে আমরা ওইখানে যেগুলো দেখলাম, ওইদিকে যে তাহাখানা কমপ্লেক্স, মসজিদ এবং মাজার দেখলাম, সেখানে কিন্তু সবগুলোই হচ্ছে ইটের তৈরি, কিন্তু এইদিকে দেখছি অনেকগুলো পাথর। এই পাথরগুলো আসলে কি কাজে লাগতো? এখানে যদি কোনো প্রাসাদ নাই থাকতো বা কোনো ইমারত নাই থাকতো, তাহলে কেন এই পাথরগুলো আসলো কোথা থেকে? তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন বিদায় নেব, দিয়ে চলে যাব দরজবাড়ি মসজিদ এবং দরজবাড়ি মাদ্রাসা। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ভারতের 0 পয়েন্টে, এবং বাংলাদেশের ভেতরে ভারত থেকে যে নদীটা এসেছে পাগলা নদী, সেই নদীও আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। এখন থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে দরজবাড়ি মসজিদ এবং মাদ্রাসা।